আমরা কবির স্যারের বই থেকে যখন তোমার আয়ন শনাক্তকরণ পড়তেছিলাম, তখন আমি পানিতে দ্রবণীয় বলে একটা জিনিস পড়েছিলাম, যে সকল নাইট্রেট মোটামুটি দ্রবণীয়, ক্লোরাইডের মধ্যে ভিতরে সিলভার ক্লোরাইড, এ ক্লোরাইড, ওই ক্লোরাইড গুলা বাদে বাকিগুলো দ্রবণীয়। এই জিনিসগুলো তোমাদের পড়াইছিলাম। এগুলো কেমনি করা হয়েছে? এগুলো সব তো আয়নিক যৌগ ছিল। একটা আয়নিক যৌগ দ্রবণীয় হয় কি হয় না সেটা ডিপেন্ড করে দুইটা শক্তির উপরে, একটার নাম হাইড্রোজেন এনার্জি, আরেকটার নাম ল্যাটিস এনার্জি। সো আমরা এখন সেই জিনিসটাই পড়বো যে ভাই আয়নিক যৌগের দ্রবণীয়তার শর্ত। সো ভাই আয়নিক যৌগের দ্রবণীয়তার শর্ত বুঝতে হইলে আমাদেরকে প্রথমেই পড়ে ফেলতে হবে ল্যাটিস শক্তি। প্রথমে কি বলতে হবে ভাইয়া? ল্যাটিস এনথালপি বা ল্যাটিস শক্তি। ওই এনথালপি বা ডেলিসটাকে কি বলা হয়? ল্যাটিস শক্তি বলা হয়। সো এই যে ল্যাটিস শক্তি যেটা আছে, যদিও অ্যাকুরেট নামটা এনথালপি বললেই ভালো হইতো, বাট আমরা ধরো আপাতত ল্যাটিস শক্তি বললাম। এখন এই ল্যাটিস কিছুই না, এই যে কঠিন যৌগ তোমার হচ্ছে জালিকা আকারে তোমার যে অবস্থানে থাকে, 3D তুমি ত্রিমাত্রিক যদি এদের কি করো, ত্রিমাত্রিক ভাবে এদের অবস্থানগুলো দেখো, তখন এগুলোর ভিতরে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। দেখতে এদেরকে তোমার হচ্ছে একটা কেলাস আকার, জালিকা আকার দেখা যায়, এজন্য এদেরকে নাম দিচ্ছে হচ্ছে কেলাস বা ক্রিস্টাল, আর কিছুই না। সো এই যে কেলাস বা ক্রিস্টালের কে আমরা বলি হচ্ছে ল্যাটিস, এন্ড সেই ল্যাটিসের যে শক্তি, সোজা বাংলা কথায় তার নামই হচ্ছে ল্যাটিস শক্তি। তার মানে একটা কঠিন যৌগের অণুগুলা যে কাছাকাছি থাকে, এরা একটা শক্তি দিয়ে পরস্পরকে ধরে রাখে না? তো তুমি যদি ধরো এটাকে ভেঙে ফেলতে চাও, মনে রাখবা দুইটা জিনিস, মনে রাখবা দুইটা জিনিস। কি মনে রাখবো? যে ভাইয়া বন্ড যদি কখনো ভাঙে, বন্ড ভাঙলে টেনিসটা কি হবে? তুমি লজিক্যালি চিন্তা করো। যখন কোন একটা বন্ধন ভাঙে, তখন বাইরে থেকে শক্তি দিয়ে সেই বন্ধনটাকে ভাঙতে হয়। অটোমেটিক্যালি কি বন্ধন কি ভাঙবে? না, তারা বন্ড করছিল, একটা শক্তি ছিল, সেই শক্তি দিয়ে তাদেরকে যদি তুমি বিপরীত ভাবে দাও, তখন তারা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে বন্ড ভাঙলে অলওয়েজ সেই প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস, বা সেখানে ডেলিসটা পজিটিভ, এটা তো বোঝা যায়। আবার যখন বন্ড ক্রিয়েট হয়, ধরো সোডিয়াম প্লাস আছে, ক্লোরিন মাইনাস আছে, এরা একসাথে মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। সো যখন একটা বন্ড ক্রিয়েট হয়, তখন কি হয়? অলওয়েজ শক্তি পরিবেশে তারা ত্যাগ করে, নির্গত করে। যখন বন্ড ক্রিয়েট হয়, তখন শক্তি তৈরি হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে। আমি তোমাকে প্রমাণ দিব, সমস্যা নাই, তুমি একটু দেখো, বাট আপাতত মনে রাখো যে ভাইয়া বন্ড তৈরি হলে ডেলিসটা অবশ্যই নেগেটিভ, এবং এটা একটা এক্সোথার্মিক প্রসেস, যেখানে কি হয়? পরিবেশে বা বাইরে শক্তি বিমুক্ত হয়। সো এই ব্যাপারটা মনে রেখে দিও যে ভাই বন্ড ভাঙলে আমাদের শক্তি দিতে হয়, পরিবেশ থেকে শক্তি দিয়ে ওই কাজটা করতে হয়। আর বন্ড তৈরি করলে তারা সেই যৌগগুলোই কি করে? বাইরের দিকে শক্তি নির্গত করে। কেন করে বলবো, সমস্যা। সো এখন একটু আসো, যে কঠিন যৌগগুলা ধরো কেলাস আকারে, শক্ত আকারে থাকে, কাছাকাছি থাকে, তাই না? এখন এরা একসাথে লেপ্টে আছে, তুমি যা কি করলা? তুমি যে এদের সুখের সংসারের ভিতরে গিয়ে আগুন লাগানোর চেষ্টা করছো, যাকে ভেঙে ফেলতে চাচ্ছ। তুমি বন্ড ভাঙতে চাইলে কি করতে হবে? শক্তি দিয়ে তাদের সংসারটা ভাঙতে হবে, তো ভেঙে ফেললা। তাইলে এই যে একটা কঠিন যৌগকে তুমি যে ভেঙে ফেললা, এখানে যে পরিমাণে শক্তি খরচ হবে সেটাই ল্যাটিস শক্তি। বাট এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে এরকম যে ভাই এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড একটা কঠিন, ধর হচ্ছে কেলাস, একটা কঠিন যৌগ, এটাকে তুমি যদি হচ্ছে ভেঙে কিসে পরিণত করতে চাও? এদের ক্যাটায়ন সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এন্ড এগুলা কি আকারে থাকবে? তোমার গ্যাস আকারে থাকবে। কেন গ্যাস আকারে বলবো, তোমার সমস্যা নেই ভাই, তুমি টেনশন করো না, তোমার গ্যাস আকারে থাকবে। সো এই যে আমাদের কোন একটা কঠিন যৌগকে ভেঙে তার ক্যাটায়ন এবং অ্যানায়নে গ্যাসীয় অবস্থায় পরিণত করতে যেই শক্তি আমাদেরকে দিতে হয়, কারণ আমি বন্ধন ভাঙছি, সংসার ভাঙছি, তাহলে অবশ্যই আমাকে শক্তি দিতে হবে। তাহলে যেই শক্তি দিতে হয় সেটাকে আমরা বলি ল্যাটিস শক্তি। আবার উল্টা ভাবে তুমি যে চিন্তা করো যে না ভাইয়া, আপনি চিন্তা করেন এই সোডিয়াম প্লাস ক্যাটায়ন আছে আর ক্লোরিন মাইনাস ক্যাটায়ন আছে, এরা মিলে যদি সোডিয়াম ক্লোরাইড যৌগটা গঠন করে, তাইলে ওরা কি করতেছে? বন্ধন তৈরি করতেছে, এবং এখানে ওরা কি করবে? বাইরের দিকে শক্তি এবার ত্যাগ করবে। তাহলে বলো তো এরা কতটুকু শক্তি ত্যাগ করবে? এদের ভিতরে যে শক্তিটা জমা আছে, এরা যেই পরিমাণে শক্তিটা ত্যাগ করছে, আমরা কিন্তু সেই পরিমাণে শক্তি দিলে ওরা একজন একজনকে ভেঙে ফেলছিল। তাহলে তুমি দেখো শক্তিটা কিন্তু ওই একই, ল্যাটিস শক্তির সমপরিমাণ শক্তি। তাহলে একটু দেখো যে আমরা একটা কঠিন যৌগকে ভেঙে তার গ্যাসীয় ক্যাটায়ন অ্যানায়নে পরিণত করতে আমাদেরকে যেই শক্তি দিতে হয়, এটাও ল্যাটিস শক্তি। আবার কেউ যদি উল্টা বলে যে না ভাইয়া, একটা গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে বন্ধন তৈরি করতে গিয়ে যেই শক্তি পরিবেশে ত্যাগ করে, নির্গত করে, তার নামও ল্যাটিস শক্তি। জাস্ট আপনি চিন্তা করছেন দুই ভাবে। যখন আপনি একটা যৌগের বন্ড ভাঙছেন, তখন যে শক্তিটা, ওটার নামও ল্যাটিস শক্তি। বাট সেখানে কি হবে? ডেলিসটাকে আপনি প্লাস সাইন দিবেন, বাট শক্তির মানটা সেমই থাকবে। এখানে যদি 50 লাগে, আবার এখান থেকে এই সোডিয়াম প্লাস ক্যাটায়ন, ক্লোরিন মাইনাস ক্যাটায়ন থেকে আবার যখন
আপনি কঠিন যৌগটা বানাবেন তখনও একই ডেলিস লাগবে। পার্থক্যটা কি, যে ভাইয়া ওইটা প্লাস এইটা মাইনাস, ওখানে বন্ধন আপনি ভাঙা দিয়ে চিন্তা করতেছেন তাই শক্তি দেওয়া লাগবে ডেলিসটা প্লাস, আর এখানে বন্ধন গড়া নিয়ে কাজ করতেছেন এবং বন্ধন গঠন করলে আপনি বলছেন ডেলিসটা নেগেটিভ, তাই এখানে শক্তি ওরা তৈরি করবে, বাট শক্তির মানটা কিন্তু সেম। এটা বুঝতে হবে, শক্তির মান কিন্তু সেম। বোঝা গেল? আচ্ছা, তাহলে তুমি ল্যাটিস শক্তির সাইনটাকে প্লাসও চিন্তা করতে পারো, মাইনাসও চিন্তা করতে পারো। আমরা কোনটা চিন্তা করবো সেটা তোমাকে বলবো, কোনো সমস্যা নাই, বাট দুইটাই কারেক্ট তোমার সংজ্ঞা। সো পরীক্ষা দিতে আসে ল্যাটিস শক্তি কি ভাই, একটা কঠিন যৌগের ল্যাটিস বা ভেঙে তোমার গ্যাসীয় ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করতে যেই শক্তি দেওয়া লাগে সেটাও ল্যাটিস শক্তি। আবার উল্টা একটা গ্যাসীয় ক্যাটায়ন অ্যানায়ন মিলে আবার সেই কঠিন যৌগের ল্যাটিস গঠন করতে যেই শক্তি তারা ত্যাগ করে সেটাও ল্যাটিস শক্তি। বোঝা গেল? আচ্ছা, এইবার আসো হাইড্রেশন শক্তি ব্যাপারটা বুঝি। ও আচ্ছা, এখানে বুঝে নিই যে ভাই গ্যাসীয় ক্যাটায়ন কেন, এই কোশ্চেন অ্যান্সার দিয়েছে যে ভাই গ্যাসীয় ক্যাটায়ন করো কেন। আচ্ছা, তুমি এই যে সোডিয়াম ধাতু যেটা আছে, সোডিয়াম ধাতু যেটা আছে এটাকে তো প্রকৃতিতে সলিড আকারে পাও, তাই না? সো তুমি তোমার টার্গেট হচ্ছে এখান থেকে এই সোডিয়াম ক্লোরাইডটা বানানো। সো তুমি কোনো জায়গা থেকে সোডিয়াম কালেক্ট করে আনলা, তো সোডিয়াম তো একটা ধাতু, সলিড আকারে থাকে। এখন তুমি এটাকে কিসে পরিণত করতে হবে, ক্যাটায়নে পরিণত করতে হবে না? এখন তুমি জানো আয়নীকরণ শক্তি পড়ছো না, আয়নীকরণ শক্তি দিয়ে আমরা কি করি, ক্যাটায়ন বানাই না? কোন একটা মৌলের লাশ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন বের করতে যেই শক্তি দেওয়া লাগে তার নামে আয়নীকরণ শক্তি, পড়ছো তো? সেখানে তুমি কি পড়তাম, গ্যাসীয় অবস্থায় এক মোল কোন একটা পদার্থ থেকে যেই শক্তি ত্যাগ তোমার হচ্ছে দিয়ে আমাদেরকে এই ইলেকট্রনকে অসমে পাঠাইতে হয়, বের করতে হয়, ক্যাটায়ন বানাইতে হয়, তাকেই তো বলে আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি। পড়ছো নাকি পড়ো নাই? তো গ্যাসীয় অবস্থায় চিন্তা করতা, তাইলে এই যে আমাদের ক্যাটায়ন গুলা বানানোর জন্য আমাদেরকে আগে কি করতে হবে, সেগুলোকে গ্যাসীয় অবস্থায় নিতে হবে। তাহলে এই যে সোডিয়ামটা সলিড অবস্থায় আছে, এটাকে আমরা কি করলাম, হিট দিয়ে ডিরেক্ট তোমার হচ্ছে গ্যাস বানায় ফেললাম। কি বানায় ফেললাম, ডিরেক্ট গ্যাস বানায় ফেললাম। কারণ আমি জানি যাদেরকে গ্যাসীয় অবস্থায় হিট দিয়ে যে পরিমাণে শক্তি দিয়ে একটা ইলেকট্রন বের করতে হবে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এইবার কি করলাম, এইবার এই গ্যাসীয় অবস্থায় থেকে সোডিয়ামের ভিতরে তোমার হচ্ছে আমরা তার আয়নীকরণ শক্তির সমপরিমাণ শক্তি দিলাম, এটা সোডিয়ামটা কি হয়ে যাবে, ক্যাটায়ন। এই যে পেয়ে গেলাম সোডিয়াম ক্যাটায়ন। এবার আসো ক্লোরিন। দুনিয়াতে ক্লোরিনটা কি একটা অধাতু, তাহলে ক্লোরিনটা নরমালি গ্যাস আকারেই পাওয়া যায়, বাট আমাদেরকে কি করতে হবে, এই যে ক্লোরিন দুজন দুজনকে ভালোবেসে ধরে রাখছে, আমাদের তো লাগবে একটা ক্লোরিন মাইনাস, তাহলে এখান থেকে ক্লোরিনটাকে আলাদা করতে হবে। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে কি করে ফেলবো, একটা ক্লোরিনকে তোমার হচ্ছে মানে দুইটা ক্লোরিনকে কি করব, তোমার হচ্ছে ভেঙে ফেলবো। হ্যাঁ, দুইটা ক্লোরিনকে কি করে ফেলবো, ভেঙে ফেলবো। এন্ড পরবর্তীতে আমরা যদি এইবার আসো একটা ক্লোরিনের ভিতরে কি করি, ওই যে এক মোল ইলেকট্রন যেটা সোডিয়াম সারছে সেটা প্রবেশ করাই, ঠিক আছে, সেটাকে আমরা কি জানো বলি, ইলেকট্রন অ্যাফিনিটি। গ্যাসীয় অবস্থায় কোন একটা মৌলের লাশ শক্তি স্তরে এক মোল ইলেকট্রন প্রবেশ করাইলে যেই শক্তি নির্গত হয় পড়ছো, তার মানে বাইরের দিকে তারা শক্তি ত্যাগ করে, তাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটিস। তাহলে এই যে তোমার ক্লোরিন মাইনাস ওই ইলেকট্রনটাকে টান দিয়ে নিচে চলে আসবে এবং কিছু পরিমাণে শক্তি, ইলেকট্রন আসক্তির সমপরিমাণ শক্তি ত্যাগ করবে, এন্ড সেখান থেকে হয়ে যাবে ক্লোরিন মাইনাস গ্যাস। বোঝা গেল? তাহলে একটু দেখো, আমরা সোডিয়াম নিছিলাম, শক্তি খরচ করে সোডিয়াম গ্যাস বানাইছি, মানে আমরা শক্তি দিছি, তারপরে আমাদের এই সোডিয়াম গ্যাসটাকে আবার আয়নীকরণ শক্তির সমপরিমাণ শক্তি দিছি, সেখান থেকে সোডিয়াম প্লাস বানাইছি। ওর ভিতরে কিন্তু শক্তি তোমার হচ্ছে এখন আছে, ওর ভিতরে শক্তি আছে, কারণ আমরা শক্তি খরচ করছি না, শক্তি খরচ করে তো এখানে নিছি। আচ্ছা, আবার এখানে ও কিন্তু কি করছে, কিছু পরিমাণ শক্তি ত্যাগ করছে। তাহলে ওভারঅল সব মিলে টিলে এখন তুমি দেখো ফাইনালি কি হবে, সোডিয়াম প্লাস গ্যাস পাইছি, ক্লোরিন মাইনাস গ্যাস পাইছি। এই যে সোডিয়াম প্লাস গ্যাস আর ক্লোরিন মাইনাস গ্যাস এবার একসাথে হয়ে ফাইনালি আমাদের যে জিনিসটা আমি চাচ্ছিলাম, ওরা যখন একসাথে হবে তখন সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ একটা কি হয়ে যায়, তোমার কঠিন পদার্থ না, ফার্স্টে গ্যাস অবস্থায় পাবো, তারপরে আবার তোমার হচ্ছে করে ওরা তোমার হচ্ছে তাপ ত্যাগ করে আবার কি হয়ে যাবে, গ্যাস থেকে তোমার হচ্ছে সলিড হয়ে যায়। ওটা ঘনীভবন একটা প্রসেস, ওটাও তাপ উৎপাদী প্রসেস, ঠিক আছে, বাট আমি ওখানে গেলাম না, ধর আমি কি করলাম, কঠিন পদার্থটা পাইলাম। তাহলে এবার ওভারঅল পুরো প্রসেসটা চিন্তা করো, সোডিয়ামটা সলিড ছিল, আমি শক্তি দিছি, মানে ড্যালিসটা কি নেগেটিভ, ড্যালিসটা হচ্ছে পজিটিভ, আমি শক্তি দিয়ে সোডিয়াম গ্যাস বানাইছি, তারপরে সোডিয়াম গ্যাসটাকে আবার শক্তি দিছি, কি শক্তি, আয়নীকরণ শক্তি, সেখান থেকে সোডিয়ামটাকে ক্যাটায়নে পরিণত করছি। ক্লোরিনটা গ্যাস ছিল দুনিয়াতে, বাট এমনি থাকলে তো হবে না, আমার একটা ক্লোরিন লাগবে, আমি কি করলাম, ক্লোরিন গ্যাসটাকে Cl2 থেকে Cl এ পরিণত করলাম, এদের মাঝখানে সমযোজী বন্ধনটাকে ভেঙে দিলাম, এখানে আবার শক্তি খরচ করছি। দেন সেই ক্লোরিনটা ফাইনালি একটা শক্তি ছেড়ে ওই ইলেকট্রনকে নিয়ে ক্লোরিন মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্রথমবারের মতো ও শক্তি ত্যাগ করছে, বাট ওভারঅল সবকিছু মিলে টিলে দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে আমাদের দেওয়ার পরিমাণই বেশি। তাহলে এখন ওদের ভিতরে শক্তি আছে,
ওরা যখন কি করবে, বন্ড ক্রিয়েট করবে, তখন ওই যে এক্সট্রা এনার্জি গুলা ছেড়ে দিবে। কারণ তুমি বোর পরমাণু মডেলে পড়েছো যে যত নিচের শক্তি স্তর তত বেশি স্টেবল, ওরা উপরে থাকতে চায় না, উত্তেজিত অবস্থায় থাকতে চায় না। আমরা শক্তি দেই বলে ইলেকট্রন গুলো উপরের দিকে যায়। এখানেও সেম কনসেপ্ট, যে ওদেরকে এত শক্তি দিছে ওভারঅল সব মিলে ঝিলে, জাস্ট এখানে খালি শক্তি ত্যাগ করছে, বাট ওভারঅল সবগুলো জায়গা থেকে কিন্তু কি আমাদের এখানে শক্তি দেওয়া লাগছে, এখানে দেওয়া লাগছে, এখানে দেওয়া লাগছে, ঠিক আছে, সবকিছু দেওয়া লাগছে। তার মানে ওদের ভিতরে কি আছে, শক্তি বর্তমানে আছে। ওরা কি করবে, এই অবস্থায় থাকতে চাইবে না। সোডিয়াম প্লাস বলবে দেখো ভাই আমার এত শক্তি লাগবে না, ক্লোরিন মাইনাস বলবে আমার এত শক্তি লাগবে না, আসো আমরা দুজন মিলে সোডিয়াম ক্লোরাইড বানাই ফেলি, আমরা বন্ধন গঠন করে ফেলি, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে একটা শক্তিশালী বন্ধনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড কঠিন যৌগ বানায় ফেলি, এবং এই যে ওদের দেওয়া এক্সট্রা শক্তিগুলোকে আমরা ছেড়ে দিই, আমরা নিচের শক্তি স্তরে চলে যাই, আমরা নিচের শক্তিতে চলে যাই। কারণ যত শক্তি কম তত বেশি স্টেবল, এই জন্য কঠিন যৌগগুলা কিন্তু অনেক স্টেবল হয়। সো এই জায়গায় এসে ওরা যখন বন্ড ক্রিয়েট করে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে, ওরা ওভারঅল সব মিলে ঝিলে যে ডেলিসটা আসবে, সেই ডেলিস্টার সমপরিমাণ শক্তি ত্যাগ করে, সেই ডেলিস্টার সমপরিমাণ শক্তি ত্যাগ করে কি করবে, সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেলবে। এন্ড এজন্যই আমরা বলি যে যখন একটা বন্ড ক্রিয়েট হয় তখন ওরা কি করে, তোমার হচ্ছে নিম্ন শক্তি স্তরে যাওয়ার জন্য, শক্তিটাকে কমানোর জন্য কি করে, এক্সট্রা শক্তি বাইরে ত্যাগ করে। তাই তোমাকে বলছিলাম যখন বন্ড তৈরি হয় তখন শক্তি বাইরের দিকে তারা ত্যাগ করে, শক্তি নির্গত হয়, তাই ডেলিস্টার নেগেটিভ। বুঝতে পারছো? সো এটাকে আমরা কি বলতে পারি, তখন ওভারঅল সবগুলো একসাথে কম্বাইন করে যা হবে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি। বাট আমরা এইটাকে জাস্ট চিনতেছি যে একটা গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নকে একসাথে মিলে কঠিন তোমার হচ্ছে ল্যাটিস বানানোর জন্য যেই শক্তি বাইরে নির্গত হয় তার নাম ল্যাটিস শক্তি। এখন তুমি জানো ভাই, আমি যদি খালি উল্টা চিন্তা করি যে এই জায়গাটাকে ভেঙে এগুলো বানাইতে হইলে আমাকে কি করতে হবে, সেই শক্তি আবার দিতে হবে, কারণ ওরা এখন স্টেবল আছে, তাহলে ওরা ভাঙবে কখন, যখন আমি আবার সেই পরিমাণ শক্তি দিব। তো ওভাবে চিন্তা করলে তখন ল্যাটিস শক্তিটা প্লাসও হইতে পারে। বাট ল্যাটিস শক্তির আসল ডেফিনেশন হচ্ছে এইটা। চলো এবার একটু বই পড়ি, দেখি ল্যাটিস শক্তি বুঝতে পারি কিনা। চলো চলো এবার একটু বই পড়ি। সো এই যে আমি তোমার বইয়ের জন্য যা লাগবে সেগুলো নিয়ে আসবো ভাই, তুমি টেনশন করো না, ঠিক আছে, তুমি একদমই টেনশন করো না, তোমার যা লাগবে সেটা আমি দেখতেছি, তুমি কেমিস্ট্রি না কোনো টেনশন করো না তো ভাই। আচ্ছা হ্যাঁ, ল্যাটিস শক্তি কি বলে, যে সব আয়নিক যৌগ কেলাসাকার কঠিন পদার্থ হয়। কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ, এই এত সংকেত পড়তে পারবো না, ল্যাটিস শক্তিতে আসো। যে ভাইয়া আয়নিক যৌগের কেলাস গঠনকালে বিপরীত আধানযুক্ত গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের দ্বারা আকৃষ্ট হয়ে সম্ভাব্য নিকটে আসে। ফলে এদের মধ্যকার স্থিতিশক্তির মান অপেক্ষাকৃতভাবে হ্রাস পায়। সাবধান, শক্তি হ্রাস পাইলো কেমনে, তারা এখন বন্ধন গঠন করতে চায়, তাহলে ওই যে এক্সট্রা এনার্জি গুলা তারা ছেড়ে দিবে, তখন তাদের শক্তি অপেক্ষাকৃত হ্রাস পাবে এবং তারা স্টেবল হবে। শক্তি যত কম তত বেশি স্টেবল, শক্তি যত বেশি তত বেশি উত্তেজিত, তত বেশি এক্সাইটেড, মারামারি করতে চায়, যৌগ গঠন করতে চায় না। বুঝছো অবস্থা? এই হলো কথা। তাহলে এই যে শক্তিটা হ্রাস পায়, যে পরিমাণ শক্তি হ্রাস পায়, ঠিক সমপরিমাণ শক্তি ওই যৌগের কেলাস থেকে নির্গত হয় এবং তাকেই ওই যৌগের কেলাস ল্যাটিস শক্তি বলা হয়। সোডিয়াম প্লাস গ্যাস ক্যাটায়ন, ক্লোরিন মাইনাস গ্যাস ক্যাটায়ন থেকে সোডিয়াম প্লাস সলিড গঠন করতে ডেল এইচ এর ভ্যালুটা -788 কিলো জুল পার মোল। দ্যাট মিন্স তুমি যদি 1 মোল সোডিয়াম ক্যাটায়ন ক্লোরিন ক্যাটায়ন থেকে 1 মোল সোডিয়াম ক্লোরাইড বানাও, তাহলে তারা কি করে, তারা ডেল এইচ ইজ ইকুয়ালস টু 788 কিলো জুল পার মোল শক্তি বাইরে ত্যাগ করে। তুমি তো জানো মাইনাস মানে ত্যাগ করা বা তাপ উৎপাদী, তাহলে এতটুকু শক্তি তারা উৎপন্ন করে। এন্ড সেম টু সেম তুমি যদি উল্টা জিনিসটা করতে চাও, তাহলে তোমাকে 788 কিলো জুল পার মোল শক্তি দিয়ে ওদেরকে আবার তোমার ভাঙতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? সো ডেলিসটা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি যে ভাই যৌগ তৈরি হচ্ছে, আর ডেলিসটাকে যদি প্লাস দিই তাহলে বুঝতে পারবো যৌগটাকে ভাঙতেছি, এতটুকুই। যৌগ তৈরি হইলে ডেলিসটা মাইনাস, যৌগ ভাঙলে আমরা জানি তাপ তোমার কি হয়, দেওয়া লাগে, যৌগ ভাঙলে তাপ আমাদের দেওয়া লাগে, তাই ডেলিসটা কি হয়, প্লাস হয়। আর যৌগ গঠন হইলে তোমার হচ্ছে ডেলিসটা মাইনাস হয়, শক্তি তৈরি হয়। এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। সো এই যে বইয়ে এই জিনিসগুলোই লেখা ছিল। আচ্ছা এবার আসো ভাইয়া হাইড্রেশন এনথালপি। হ্যাঁ কি এনথালপি? হাইড্রেশন শক্তি। এর থেকে সহজে তোমার কেউ এগুলা বুঝাবেই না, সবাই তো বুঝাইতেও চায় না, মানে অনেকে এগুলো বুঝাইতে চায় না, খালি বলে এই জেনে রাখো ল্যাটিস শক্তি মানে ভেঙে ফেললে যা লাগে। কেন ভাই, আমি এক্স্যাক্টলি জিনিস পড়বো। আচ্ছা এবার আসো হাইড্রেশন শক্তি মানে কি। হাইড্রেশন কথার মানে থেকে বুঝতে পারতেছো পানি, ঠিক আছে, হাইড্রেশন কথাটার মানে থেকে বুঝতে পারতেছো পানি। তো আমি একটা কাজ করি, এই যে আমাদের সোডিয়াম ক্যাটায়ন ক্লোরিন ক্যাটায়ন গুলা যেটা আছে, সোডিয়াম ক্যাটায়ন এন্ড ক্লোরিন ক্যাটায়ন যেটা আছে, এই লোকগুলাকে সোডিয়াম ক্যাটায়ন এন্ড ক্লোরিন মাইনাস ক্যাটায়ন, এই লোকগুলাকে আমি যদি কি করতে চাই,
ভাইয়া পানি দিয়ে ভেঙে ফেলতে চাই, ঠিক আছে, অর্থাৎ দেখো সোডিয়াম ক্লোরাইড ধরো আছে, আমি পানি দিলাম, পানিতে গিয়ে ওরা তোমার কি হয়ে যাবে, এই যে তোমার ওই সমপরিমাণ শক্তি যদি পানি থেকে পায় তখন তারা কি হয়ে যাবে, সোডিয়াম প্লাস গ্যাস ক্লোরিন মাইনাস গ্যাস হয়ে যাবে, এন্ড পানির ভিতরে তারা মিক্স হয়ে যাবে। এন্ড পানির ভিতরে মিক্স হয়ে গেলে আমরা যেন কি লিখি, অ্যাকুয়াস লিখি কিনা, Na প্লাস অ্যাকুয়াস, মানে পানির ভিতরে মিক্স হয়ে গেছে, এন্ড ক্লোরিন মাইনাস অ্যাকুয়াস, পানির ভিতরে মিক্স হয়ে গেছে। এবার একটু বোঝার চেষ্টা করো যে ভাইয়া এই যে তোমার একটা আয়নিক যৌগের যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, এই লোকগুলাকে অ্যাকুয়াস বানানোর জন্য, পানি দিয়ে মিশানোর জন্য, পানিতে দ্রবণ বানানোর জন্য যেই পরিমাণে শক্তি কি হয় বাইরের দিকে নির্গত হয় তার নাম হাইড্রেশন শক্তি। কোন একটা আয়নিক যৌগের ক্যাটায়ন এবং অ্যানায়নকে অ্যাকুয়াস সলিউশনে দ্রবীভূত করতে, পানিতে দ্রবীভূত করতে যেই পরিমাণে শক্তি নির্গত হয়, যেই পরিমাণে শক্তি বের হয় তাকে বলা হয় হাইড্রেশন শক্তি। এবং এইটা অলওয়েজ 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 নির্গতই হবে, এখানে বের হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা পানির ভিতরে দিব, ওদের ক্যাটায়ন এবং অ্যানায়নকে পানির অণুগুলা ধরে ফেলবে, সেখানে একটা বন্ড ক্রিয়েট হবে। এন্ড তুমি জানো বন্ধন তৈরি হওয়ার মানে শান্ত হয়ে বলছে ডেল স্টার নেগেটিভ মানে শক্তি তৈরি হবে, সেখানে অলওয়েজ অলওয়েজ শক্তি কি হবে, তারা বাইরের দিকে নির্গত করবে, শক্তি তারা তৈরি করবে। প্রমাণ আমি দেখাবো, বাট তুমি মনে রাখবা যে ডেল এইচটা এখানে অলওয়েজ কি হবে, এখানে ডেল এইচটা অলওয়েজ 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 নেগেটিভ হবে, ডেল এইচটা অলওয়েজ 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 হাইড্রেশন শক্তির ক্ষেত্রে নেগেটিভ হবে। সো কোন একটা আয়নিক যৌগ কিভাবে মিক্স হয়ে যায়, ফার্স্টে আমরা আয়নিক যৌগটাকে নেই, পানির ভিতরে ছেড়ে দিলে ফার্স্ট ওদের ক্যাটায়ন অ্যানায়নটা আলাদা হয়, ওই যে হাইড্রেশন শক্তি যেটা থাকে সেখান থেকে শক্তি নিয়ে আমাদের এই যে কি বলছি, কোন একটা আয়নিক যৌগকে ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে ফেলতে যেই শক্তি আমাদেরকে দিতে হয় সেটাও তো ল্যাটিস শক্তির সমানই শক্তি দেওয়া লাগবে, তাই না, একই তো শক্তি। তাইলে এই যে এই হাইড্রেশন শক্তি থেকে, পানি থেকে তারা সেম পরিমাণে শক্তি নিয়ে আগে কি হয়, গ্যাস হয়, এই ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে যায়, তারপরে সেগুলো পানির ভিতরে মিক্স হয়, আমরা লিখি সোডিয়াম প্লাস অ্যাকুয়াস ক্লোরিন মাইনাস অ্যাকুয়াস। এই হলো ঘটনা। তাহলে বুঝছো সিনারিওটা কি, এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড এই যৌগটাকে অ্যাকুয়াস বানাতে চাই, সোডিয়াম প্লাস অ্যাকুয়াস ক্লোরিন মাইনাস অ্যাকুয়াস, কি করতে হবে, পানির ভিতর ছেড়ে দিলাম। এখন ধরো এটার ল্যাটিস শক্তি হচ্ছে, ধরো এই সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এটা ল্যাটিস শক্তি হচ্ছে 500 কিলো জুল পার মোল, ধরে নাও, জাস্ট ধরে নাও। তুমি যদি ভাঙতে চাও তাহলে তোমাকে এই পরিমাণে শক্তি দিতে হবে, সোডিয়াম ক্লোরাইডটাকে পানির ভিতরে মিক্স করে ফেলতে চাও যদি, মানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এ পরিণত করতে চাও, তাহলে 500 কিলো জুল পার মোল শক্তি দিতে হবে। এখন ধরো ওদেরকে যখন আমরা ইসে দেই, পানিতে দেই, তখন হাইড্রেশন এনার্জিটা হচ্ছে, অর্থাৎ ডেল এইচ অফ ল্যাটিস এনার্জিটা হচ্ছে ধরো এত, আর ডেল এইচ অফ হাইড্রেশন এনার্জি, ধরো হাইড্রেশন এনার্জি এইচ এনার্জি, এটা ধরো হচ্ছে 540 কিলো জুল পার মোল। তাহলে তুমি বলো তো পানি দ্বারা এই যৌগটা ভাঙবে কি ভাঙবে না, তুমি বলবো ইয়েস ভাঙবে ভাই, কারণ ওর ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে ফেলতে ল্যাটিস এনার্জির মানটা হচ্ছে 500, প্লাস না মাইনাস ওটা তো তুমি জানোই যে ল্যাটিস এনার্জি দুই ভাবে চিন্তা করা যায়, যে যৌগ গঠন হইলে ডেলিসটা মাইনাস আর যৌগকে ভেঙে ফেললে প্লাস, বাট সেই কথাই যাচ্ছি না, মানটা চিন্তা করো। হ্যাঁ ল্যাটিস এনার্জি 500, কিন্তু পানিতে দিলে হাইড্রেশন এনার্জি হচ্ছে 540, তাহলে অবশ্যই এই হাইড্রেশন এনার্জিটা ওকে ভেঙে ফেলবে, এন্ড তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবণীয় হয়ে যাবে। দ্যাট মিনস এই যে আমাদের পানি দিয়ে কোনো একটা যৌগকে ভাঙার শক্তি যদি বেশি না হয়, তাহলে কি সেই যৌগটা পানির ভিতরে ভাঙবে, সেই আয়নিক যৌগটা কি পানির ভিতরে ভাঙবে না, তো হাইড্রেশন শক্তি মানে ওই যৌগটাকে ভাঙতে হইলে যে ল্যাটিস শক্তি লাগে সেটা থেকে যদি পানি দিয়ে ভাঙার শক্তি বা হাইড্রেশন শক্তি বেশি না হয়, তাহলে পানির মধ্যে তো ওরা ভাঙবে না। এই তোমরা ঠাডা মুখস্থ করো, হাইড্রেশন শক্তি বেশি হইলে পানিতে দ্রবণীয় হবে, আর ল্যাটিস শক্তি বেশি হইলে পানিতে দ্রবণীয় হবে না। কনসেপ্টটা কিভাবে বুঝতে পারছো? ল্যাটিস শক্তি মানে ওদেরকে ভাঙতে কতটুকু শক্তি লাগবে, হাইড্রেশন শক্তি মানে পানি দিয়ে কোন যৌগকে ভাঙতে কতটুকু শক্তি বাইরের দিকে তোমার নির্গত হবে। তো যদি ওইটা বেশি না হয়, পানির শক্তি যদি বেশি না হয়, ওকে যৌগকে ভাঙতে পারবে? যৌগের শক্তি যদি বেশি হয় তাহলে তো ভাঙতে পারবে না, আর পানির শক্তি বেশি হইলে ভেঙে ফেলবে। এই যে এখান থেকেই আমরা চলে আসব আমাদের এই কনসেপ্টটাতে, যে ভাই যেটা বলতেছিলাম যে একটা আয়নিক যৌগ দ্রবণীয়তার শর্ত কি, একটা আয়নিক যৌগ দ্রবণীয়তার শর্তই হচ্ছে যদি দ্রবণীয় হবে তখনই যখন হাইড্রেশন এনার্জি বেশি হবে কার থেকে, ল্যাটিস এনার্জি থেকে। কারণ আশা করি তুমি বুঝতে পারছো। এন্ড দ্রবণীয় হবে না কখন, যখন আমাদের ল্যাটিসটাই বেশি হবে, দ্যাট মিন্স ওই যৌগটা ভাঙতে চাইবে না, ল্যাটিস এনার্জিটাই বেশি এবং হাইড্রেশন এনার্জি কম, তখন সেই যৌগটা পানিতে অদ্রবণীয় হয়। তখন সেই যৌগটা কি হয়, পানিতে অদ্রবণীয় হয়, তখন সেই যৌগটা পানিতে অদ্রবণীয় হয়।
সো ধরো আমি তোমাকে বললাম যে আচ্ছা বলো যে এই যে লেড সালফেট, কবির স্যারের বইতে তোমাদের পড়াইছিলাম যে লেড সালফেট পানিতে অদ্রবণীয় কেন, তখন তুমি কি এক্সপ্লেন দিবা? ভাই এটা আয়নিক যৌগ, এখানে পোলার নন পোলার কিছু নাই। এই আয়নিক যৌগটার অবশ্যই ল্যাটিস এনার্জি বেশি কার থেকে? এই দ্রবণীয়, দুইবার লিখছি, দ্রবণীয় নয় হবে, দ্রবণীয় নয় কখন? যখন ল্যাটিসটা বেশি। সো এই যে এটা দ্রবণীয় নয় কেন, কি ব্যাখ্যা দিবা বলো? তোমার থেকে ভালো ব্যাখ্যা আর কেউ দিতে পারবে না। তুমি বলবা যে আচ্ছা এই ব্যাটার যখন হচ্ছে ল্যাটিস এনার্জি আমরা চিন্তা করব সেটা অবশ্যই হাইড্রেশন থেকে বেশি, তাই এটা পানির ভিতরে কি হয় না? দ্রবীভূত হয় না। তাই এটা পানির ভিতরে কি হয় না? দ্রবীভূত হয় না। বুঝতে পারছো? তাহলে এই সব এক্সপ্লেনেশন কিন্তু দিতে হবে, এইসব এক্সপ্লেনেশন কিন্তু দিতে হবে। সো এই যে হাইড্রেশন এনার্জি সংকেত দেওয়া আছে, দেখো কি বলতেছে যে প্রতি মোল পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সাথে পানির অণুর যুক্ত হওয়ার ফলে যেই শক্তি নির্গত হয় তাকে বলা হয় হাইড্রেশন শক্তি। এখন এই যে চিত্রটা, এগুলো আঁকা শিখতে হবে। এন্ড কাটটা সোডিয়াম ক্লোরাইডটা আঁকলেই হবে, সোডিয়াম ক্লোরাইডটা আঁকতে হবে যে পানি কিভাবে গিয়ে এই সোডিয়াম ক্যাটায়নটাকে ধরে ফেলে এন্ড ক্লোরিন ক্যাটায়নকে ধরে ফেলে, এটা অবশ্যই পরীক্ষার হলে আঁকতে হবে। চলো আমি হচ্ছে তোমাদেরকে সোডিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবীভূত হয় এই জিনিসটা দেখাই। সোডিয়াম ক্লোরাইড এর পানিতে দ্রবীভূত, আচ্ছা একটা কাজ করি, দ্রব্যতার দ্রবণীয়তা শর্ত কি আরেকটা পেজ আছে? হ্যাঁ আরেকটা পেজ আছে, সমস্যা নেই, তাহলে লাগবে না। সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা, সোডিয়াম ক্লোরাইডের পানিতে দ্রবণীয়তা চিত্র আঁকা লাগবে। হ্যাঁ চিত্র দিয়ে আঁকা লাগবে, চিত্র আঁকা লাগবে। হ্যাঁ বিক্রিয়াটা তুমি বুঝে গেছো। জাস্ট এই যে কি হবে, হ্যাঁ সোডিয়াম প্লাস ক্যাটায়ন ক্লোরিন মাইনাস ক্যাটায়নটাকে গ্যাসীয় অবস্থা থেকে অ্যাকুয়াস বানাইতে হবে, এটাই হলো কথা, মানে পানির সাথে মিক্স করতে হবে। সোডিয়াম প্লাস ক্যাটায়ন আর ক্লোরিন মাইনাস ক্যাটায়ন, ঠিক আছে, এদেরকে আমরা কি করব? তো এগুলো কি থাকে? সোডিয়াম ক্লোরাইড যোগের ভিতর থাকে না, সেদেরকে ভেঙে তোমরা কিসে পরিণত করবো? অ্যাকুয়াস সলিউশনে পরিণত করবো। তাহলে আমি পুরো প্রসেসটা লিখি, মানে তুমি পুরো প্রসেসটা তো জানো যে একটা কঠিন যৌগ আমরা নিব, সেটা আগে কি হবে? গ্যাসীয় তোমার চায়নে পরিণত হবে, তারপরে সেটা অ্যাকুয়াস হবে। বাট আমরা ডিরেক্টলি এটাই লিখলাম যে সোডিয়াম প্লাস সলিডটাকে দিলাম, এটা অ্যাকুয়াস হয়ে গেল। ভিতরে কি হয়েছে তুমি কিন্তু এখন জানার কথা। সো এই চিত্রটা আমি পরীক্ষার হলে কেমনে আঁকবো? সো তুমি কি করবা, এই যে আমাদের সোডিয়াম যেটা আছে সেই সোডিয়ামটাকে দিবা মাঝখানে, হ্যাঁ, এন্ড সোডিয়ামটার পাশে চাইলে হচ্ছে ছোট্ট করে একটা গোল তুমি দিতে পারো, জাস্ট বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমাদের সোডিয়াম। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সোডিয়াম, তাহলে সোডিয়ামের এরিয়াটা ঠিক থাকবে। এখন মনে রাখবা যে আমাদের সোডিয়াম প্লাস বা ক্লোরিন মাইনাস দুইটার ক্ষেত্রে কি হয়, 6টা করে পানির অণু তাদেরকে ঘিরে ধরে। কয়টা করে? 6টা করে পানির অণু তাদেরকে ঘিরে ধরে। কয়টা করে? 6টা করে পানির অণু ঘিরে ধরে। এখন তুমি জানো সোডিয়ামটা হচ্ছে পজিটিভ। এখন একটা পানি, আসো পানি দেখতে কেমন? উল্টা ভি আকৃতির, এতটুকু তো জানো যে H2O, এই হচ্ছে পানি। এন্ড তুমি জানো পানিতে আমাদের অক্সিজেনটা হচ্ছে ডেল নেগেটিভ, কারণ তড়িৎঘাতকতার মান বেশি, এন্ড হাইড্রোজেন গুলো হচ্ছে ডেল পজিটিভ। এই জিনিসগুলো আশা করি আমরা জানি। তাইলে তুমি বলো পানির কোন অংশটা ওকে ভালোবাসে? প্লাসকে ভালোবাসে কি প্লাসেরা নাকি মাইনাসেরা? মাইনাসটা। তাহলে পানির যে অক্সিজেন আছে, ভি এর যে মাথাটা আছে, ভি এর যে মিলিত পয়েন্টটা আছে, সেই দিকটা কোন দিকে থাকবে? এই প্লাসের দিকে মুখ করে থাকবে। সো কয়টা অণু? পানির 6টা আঁকা লাগবে তোমার। তো তুমি একটা কাজ করবা, 6টা পানির অণু এঁকে ফেলবা। যে এই দিকটা অক্সিজেনের দিকটা আগে দিবা, হ্যাঁ একটা। তারপরে আসো, হ্যাঁ এই যে অক্সিজেনের দিকটা আগে দিবা, ঠিক আছে ভাইয়া, এই যে অক্সিজেনের দিকটা আগে দিবা 3টা। ভাইয়া এই যে অক্সিজেনের দিকটা আগে দিবা, কারণ তুমি জানো প্লাসের দিকে অক্সিজেনটা কাছাকাছি থাকবে। হ্যাঁ সো একদম ইজি, দেখতে ভয়ঙ্কর লাগবে কিন্তু দেখো একদম ইজি। 4টা পানি দিলাম, 5টা পানি দিলাম, এই যে আমি 6টা পানি দিলাম। সো পানির অক্সিজেনের পার্টটা সোডিয়ামের দিকে বেশি লেগে আছে। এবার বাকি হাতে হাইড্রোজেন গুলো দিয়ে দাও। হাইড্রোজেন, এই পানির হাইড্রোজেন H2, এই পানির হাইড্রোজেন, এই পানির হাইড্রোজেন, এই পানির হাইড্রোজেন, এই পানির হাইড্রোজেন। সো এগুলো তোমাদের একদম সব লাগবে না, বাট সোডিয়াম ক্লোরাইডটা যদি তোমাদের বইতে আছে তাই এটা পড়তেছো। কি কোনটার ক্ষেত্রে কয়টা পানির অণু এসে ধরে এটা তোমার নাই, তোমার ওটা জানা লাগবে না, বাট এটা চিত্র আছে, তোমাকে এটা জানতে হবে। সো এই যে এখন তুমি কি করবা, এই চাইলে হাইড্রোজেন গুলোর ক্ষেত্রে ডেল প্লাস দিতে পারো, বাট এখানে হাইড্রোজেনের ডেল প্লাস কোনো ম্যাটার করতেছে না, বাট অক্সিজেন ডেল মাইনাস একটু শো করে দিতে পারো, কারণ অক্সিজেন গুলোর কাছে কেন? কারণ হচ্ছে ও প্লাস, এই জন্য মাইনাস গুলো ওর কাছাকাছি আছে, হাইড্রোজেন গুলো দূরে দূরে আছে। এই তাহলে একটা সোডিয়ামকে কিভাবে পানির অণুগুলা অ্যাকুয়াস সলিউশন বানাই ফেললো, বুঝতে পারছো? আচ্ছা এবার ক্লোরিনকে, এর ক্ষেত্রে 6টা, বাট এবার হাইড্রোজেন গুলোর কাছাকাছি থাকবে। কারা? হাইড্রোজেন গুলা। তো পানি দেখতে কেমন? এরকম না। সো এই পার্টটা কিন্তু এবার দিতে পারবো না। এবার কোনগুলা দিব? হ্যাঁ এই যে এগুলোই আমাকে দিতে হবে। দেখো আমাকে কোনগুলা দিতে হবে, যে এই যে তুমি চিন্তা করে দেখো, এই যে এইভাবে আমাকে দিতে হবে, এইভাবে আমাকে দিতে হবে, যে হাইড্রোজেন গুলোর দিকে থাকবে, হাইড্রোজেন গুলোর দিকে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? চলো তাহলে এটা কেমনে আঁকবো? তাহলে আমরা 6টা আঁকতে হবে না, 6টা আঁকতে হবে না। প্রথমে দেখো এই যে আমি হাইড্রোজেন গুলোর দিকে দিলাম, অক্সিজেনটা দূরে দিলাম একটা। তারপরে আসো
2টা, ঠিক আছে। তারপর এখানে আসো, ওয়েট, সুন্দর করে রাখতেছে, আর কিছুই না। 3টা, ঠিক আছে। 4টা, বেশি ছোট হয়ে গেল আমার। 5টা, এন্ড এই হচ্ছে 6টা। দেখছো, এই হচ্ছে 6টা। এই উল্টায় কে বসে আছে, কি অবস্থা। এইটা এন্ড এইটা, এই যে ঠিক আছে। সো এটা একটা স্টারের মতো দেখা যাবে। কিসের মতো দেখা যাবে? স্টারের মতো। সো দেখো এবার কিন্তু অক্সিজেনের প্রান্তগুলো দূরে আছে, বাট হাইড্রোজেন গুলা কাছাকাছি আছে। সো হাইড্রোজেন গুলো শো করে দিবা। এই গেল একটা পানির হাইড্রোজেন, এই গেল আরেকটা, এই গেল আরেকটা, এই গেল আরেকটা, এন্ড এই গেল তোমার হচ্ছে আরেকটা। সো তুমি একটু দেখো এবার কি করতেছে, ক্লোরিন মাইনাসটাকে, ক্লোরিন মাইনাসটাকে, ক্লোরিন মাইনাসটাকে আমাদের হাইড্রোজেন গুলা গিয়ে ঘিরে ধরছে। কেন তুমি বলো? কারণ পানির হাইড্রোজেন গুলাই কি পজিটিভ প্রান্ত, সো ওরা মাইনাসকে ভালোবাসে, তাই ওকে গিয়ে ধরছে। এইভাবে ওরা কি করে ফেলে, সোডিয়াম প্লাসটাকে অ্যাকুয়াস এন্ড ক্লোরিন মাইনাসটাকে অ্যাকুয়াস বানায় ফেলে। পরীক্ষাতে চিত্র আসতে পারে, পরীক্ষাতে এটা আসতে পারে। কোথায় আসতে পারে? ডিউ রিটেন। আমি চিত্র আঁকায় খুবই খারাপ, বুঝছো? তোমরা এটা সুন্দর করে আইকো, তোমরা এটা সুন্দর করে আইকো, হ্যাঁ। সো ডিউ রিটেন এন্ড হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং দিয়ে দিবে পরীক্ষা হলে রিটেনে। বুঝতে পারছি? তাহলে এই হলো আমাদের কখন একটা আয়নিক যৌগ কি হবে ভাইয়া, দ্রবণীয় হবে। একটা আয়নিক যৌগ কখন দ্রবণীয় হবে, একটা আয়নিক যৌগ কখন দ্রবণীয় হবে, একটা আয়নিক যৌগ কখন দ্রবণীয় হবে। এবার আসো ভাইয়া, তাইলে এই যে আমরা দ্রবণের ভিতরে দিচ্ছি, দুই টাইপের এনার্জি কাজ করতেছে। একটা হচ্ছে ল্যাটিস এনার্জি, একটা হচ্ছে হাইড্রেশন এনার্জি। এখন ভাই হাইড্রেশন তো অলওয়েজ অলওয়েজ নেগেটিভ, আপনি ত্যাগ করার কথাই অলওয়েজ বলছেন, তাপ উৎপাদী বলছেন। তাইলে ল্যাটিস তো আবার দুই রকমের ভাই। আপনি যদি ভাঙার কথা চিন্তা করেন তাহলে বন্ড ভাঙলে কি হয়, তাপ হারি, তাহলে ডেলেসটা পজিটিভ। আবার যদি গড়ার কথা চিন্তা করেন, বন্ড যখন গড়তেছে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস মিলে NaCl তৈরি করতেছে, সেক্ষেত্রে তো ডেলেসটা আবার কি নেগেটিভ। সো আমরা কোনটা চিন্তা করবো এই ক্ষেত্রে? সো আমরা যেহেতু হাইড্রোজেন শক্তিটাকে মাইনাস চিন্তা করছি, হ্যাঁ, তাই আমরা ল্যাটিস শক্তির যে প্লাসের ফরমেশনটা বা ল্যাটিস শক্তির যে প্লাস, অর্থাৎ একটা আয়নিক যৌগ ভেঙে ফেলে যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তৈরি হয়, এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছি? ল্যাটিস শক্তিটা হচ্ছে পজিটিভ, আমাদেরকে শক্তি দিতে হচ্ছে, বন্ডটা ভাঙতে হচ্ছে। সো আমরা ল্যাটিস শক্তিকে ম্যাথ করার ক্ষেত্রে কি হিসেবে চিন্তা করব? পজিটিভ চিন্তা করব। কি হিসেবে চিন্তা করব? পজিটিভ চিন্তা করব। বাট তুমি কিন্তু কনসেপ্টটা জানো যে দুইটাই হইতে পারে, দুইটাই হইতে পারে, বাট ম্যাথ করার ক্ষেত্রে আমরা পজিটিভ চিন্তা করে ম্যাথটা করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে পজিটিভ কেন ধরলাম সেটা এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। যে এই দেখো, সোডিয়াম ক্লোরাইডটাকে ভাঙতে হবে না, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাসে, তো কি শক্তি দিতে হবে না, তাহলে ল্যাটিস শক্তিটা কি পজিটিভ। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের একটা দ্রবণের শক্তি যদি কখনো বের করতে বলে যে ডেল এইচ অফ সলিউশন, এই যে সো মাঝে মধ্যেই কোশ্চেন দিতে পারে যে ডেল অফ সলিউশন কি, তুমি তো আসমান থেকে পড়বা, হাই হাই সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করছে না ভাইয়া, তোমার সিলেবাসে আছে যে ল্যাটিস শক্তিটা যোগ করে দাও, এইচ অফ ল্যাটিস প্লাস এইচ অফ হাইড্রেশন। এন্ড তোমার আমি কি বলছি, তোমার আমি যেটা বলছি তুমি এই কাজ করবা, ল্যাটিসটাকে কি বসাবা? প্লাস বসাবা, হাইড্রোজেনটাকে কি বসাবা? মাইনাস বসাবা। বুঝতে পারছি? চলো তাহলে একটা ছোট্ট ম্যাথ করা যাক। যে সোডিয়াম ক্লোরাইড এটার ল্যাটিস শক্তি ডেল এইচ অফ ল্যাটিস, এটা হচ্ছে তোমার মাইনাস 786 কিলো জুল পার মোল, হ্যাঁ। এন্ড এর হাইড্রেশন এনার্জি হচ্ছে মাইনাস 790 কিলো জুল পার মোল। এগুলা দেওয়া আছে, হ্যাঁ, এগুলা দেওয়া আছে। তোমারে বলা হয়েছে যে এইচ অফ সলিউশনটা বের করো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা যখন হচ্ছে সলিউশন বানাবো, তখন তুমি হচ্ছে এটার এনার্জি কত হবে, আলটিমেটলি প্লাস না মাইনাস, এটা বের করো। এখন তুমি দেখো প্রশ্নের ভিতরে আমি দুষ্টামি করছি, আমি দুইটাকে মাইনাস দিয়ে রাখছি। ভাইয়া দুইটাকে মাইনাস দিতে পারে, তোমার হচ্ছে এই যে ল্যাটিসটাকে প্লাসও দিতে পারতো, আর তুমি জানো এটা অলওয়েজ মাইনাসই দেওয়া থাকে, তাই তো? এখন তোমার আমি কি বলছি, তুমি ল্যাটিসটাকে প্লাস ধরবা, যা মন চাই দেওয়া থাক, মাইনাস দিলেও তুমি প্লাস ধরবা, কারণ এটা কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এটা বেসিক্যালি ওই যে যখন বন্ধন তৈরি হয় তার জন্য মাইনাস দিয়ে রাখছে। বাট তুমি কি করবা, ল্যাটিস শক্তিটাকে প্লাস ধরবা, ল্যাটিস শক্তিটাকে কি ধরবা? প্লাস ধরবা, 786, ঠিক আছে? আর এটা কত ভাইয়া, এটাকে অলওয়েজ মাইনাস ধরবা, মাইনাস আসছে মাইনাসই থাকবে, এত। তাহলে এবার তুমি যদি চিন্তা করে দেখো, আচ্ছা ওয়েট, এইটার মানটা তোমার হচ্ছে কত, একদম এক্সাক্ট ভ্যালুটা দিয়ে আমরা করতে পারি, এক্সাক্ট ভ্যালু তো করতে পারি। এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড এর দেওয়া আছে, দেখো ল্যাটিস এনার্জি দেওয়া আছে। এই যে সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জি হচ্ছে মাইনাস 788 কিলো জুল পার মোল, তাই না? মাইনাস 788। এটার হাইড্রেশনও তো দেওয়ার কথা, দাঁড়াও তো, হাইড্রেশন এনার্জিও তো দেওয়ার কথা।
হাইড্রোজেন এনার্জি কি দেওয়া আছে? দেওয়ার কথা হাইড্রোজেন এনার্জিও দেওয়ার কথা। আচ্ছা, এই যে আলাদা আলাদা দেওয়া আছে, তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা যখন হচ্ছে 6 মোল পানির সাথে যুক্ত হয় তখন এনার্জিটা হচ্ছে হাইড্রোজেন -406 -363। একটু যোগ করে দেখি তো কত আসে। -406 -406 প্লাস হচ্ছে 363, এটা আসে 769, -769 আসে, -769। তাহলে ভ্যালুগুলা একটা কাজ করি, ভ্যালুগুলা হচ্ছে তোমার একদম অ্যাকুরেটই দিই। -700, এটা কত যেন আসলো, এটা কত জানো, এটা 769 আর এটা হচ্ছে 788। আচ্ছা, তাহলে 788 এটা হচ্ছে ল্যাটিস এনথালপির ভ্যালু, আর এটা হচ্ছে 769। ওকে, তাহলে তোমার আমি কি বলছি, আমি বলছি যে ভাই ল্যাটিস এনার্জিটা কি ধরবা, প্লাস ধরবা, এন্ড হাইড্রোজেন এনার্জিটা কি ধরবা, মাইনাস ধরবা। তাহলে একটু আসো যে আমি যদি হচ্ছে বসাই দিই, ল্যাটিস এনার্জি মাইনাস দেওয়া আছে, বাট তোমাকে আমি কি বলছি, মাইনাস বসাবো না, আমি ল্যাটিস এনার্জিটাকে প্লাসই ধরবো অলওয়েজ, খালি ভ্যালুটা নিয়ে চিন্তা করবো আর কি। আর হাইড্রোজেন এনার্জি মাইনাসই দিবা অলওয়েজ, তুমি মাইনাসই বসাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো সলিউশনটা কত আসে, প্লাস সামথিং আসবে তাই না, 788 - 769, 19 কিলো জুল পার মোল। ভাইয়া সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবণীয় করতেছো, ডেলএইচ এর মানটা +19 আসছে, ডেলএইচ এর মানটা প্লাস আসছে, তাহলে এটা তাপ উৎপাদী নাকি তাপহারী, তুমি আমাকে বলবা। ডেলএইচ এর মানটা প্লাস আসছে, তাহলে অবশ্যই এটা কি, তাপহারী। তাহলে একটা তাপহারী বিক্রিয়াতে আমরা যদি তাপমাত্রা বাড়াই, দাব্যতা বাড়বে নাকি কমবে, তুমি পড়ে আসছো তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রার সাথে দাব্যতার সম্পর্ক হচ্ছে সমান সমান, অর্থাৎ বাড়াইলে বাড়বে কমাইলে কমবে। প্রমাণ দেখতে চাও যেটা আমরা পড়ছি কিনা, যে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়াতে তাপহারী? চলো দেখো তো, এই যে সোডিয়াম ক্লোরাইড, এটাকে কি আমরা হচ্ছে তাপহারীতে পড়ছিলাম কিনা, যে তাপমাত্রা বাড়ালে দাব্যতা বাড়বে কমাইলে কমবে? কেন পড়ছিলাম, কারণ ওই যে এগুলার হাইড্রোজেন আর ল্যাটিস এনার্জি যোগ করলে বোঝা যায় ডেলএইচটা প্লাস নাকি মাইনাস। বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে তাপমাত্রার প্রভাব দাব্যতার উপর তোমার হচ্ছে কিভাবে কি কাজ